নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। আর এখন যে খবরগুলোর উপর নজর রাখবো সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিহারের রাজনীতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে নিয়ে শুরু হয়ে গেল বিরাট গেম প্ল্যান। এরই মধ্যে ইউজিসি নিয়ে যে বিক্ষোভ চলছে তার জেরে কিন্তু বলা হচ্ছে বিরাট চাপের মুখে পড়ে গেল বিহারের ডাবল ইঞ্জিন সরকার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটি সেটা হলো দিল্লির যন্ত্র মন্তরে ছাত্র আন্দোলনের জেরে কিন্তু আরএসএস এর সঙ্গে কেন্দ্র সরকারের যে মনোমালিন্য চলছিল তারই মধ্যে কিন্তু এবার আরএসএস কিন্তু কেন্দ্র সরকারকে কড়া বার্তা দিল। প্রথমে আসি বিহারের খবরে। বিহারের রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে এক চরম এবং নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে রাজ্যের প্রবীণ রাজনীতিবিদ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যেন আক্ষরিক অর্থেই না ঘরকা না ঘটকা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছেন। বিরোধীদের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রচন্ড ইশারায় জেডিইউ নেতা সঞ্জয় ঝা নীতিশ কুমারের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার চিরতরে শেষ করার এক গভীর এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। ঠিক সেই সংকটজনক সময়ে এনডিএ জোটের অন্যতম শরিক রাষ্ট্রীয় লোক মোর্চার প্রধান উপেন্দ্র কুশওয়াহা নীতিশ কুমারের রাজনৈতিক উত্তরাধিকারের ওপর কিন্তু প্রকাশ্যে নিজের জোরালো দাবি জানিয়ে বসেছেন। পরিস্থিতি এমন এক জটিল পর্যায়ে পৌঁছেছে যে কানাঘুষো শোনা যাচ্ছে যে উপেন্দ্র কুশওয়াহা এবার বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর চেয়ারটিও কিন্তু ছিনিয়ে নেওয়ার জন্য পর্দার আড়ালে কিন্তু জোরদার প্রস্তুতি নিচ্ছেন। তার চূড়ান্ত এবং একমাত্র লক্ষ্য হলো বিহারের মুখ্যমন্ত্রীর গদিতে বসা। অন্যদিকে অমিত শাহের সঙ্গে গোপনে হাত মিলিয়ে সঞ্জয় ঝা নীতিশ কুমারকে ঠিক কত বড় রাজনৈতিক ধোঁকা দিয়েছেন তা নিয়ে কিন্তু অভিযোগ তুলেছে তেজস্বী যাদব। তবে সবার আগে বিস্তারিতভাবে জেনে নেওয়া যায় কিভাবে উপেন্দ্র কুশওয়াহা নীতিশ কুমারের উত্তরাধিকারীর ওপর নিজের একচেটিয়া দাবি জানিয়ে জেডিইউ এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের রাতে ঘুম পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি রাজগীরে আয়োজিত এক বিশাল জনসভায় উপেন্দ্র কুশওয়াহা এমন কিছু বিস্ফোরক কথা বলেছেন যা বিহারের রাজনীতিতে কিন্তু বড় সড় ভূমিকম্পের সৃষ্টি করেছে। তিনি প্রকাশ্য মঞ্চ থেকে অগণিত মানুষের সামনে ঘোষণা করেছেন যে নীতিশ কুমার সক্রিয় রাজনীতি থেকে এক প্রকার চিরস্থায়ী ছুটি নিয়ে নিয়েছেন। এখন আরএলএম অর্থাৎ তার নিজের দলই হলো নীতিশ কুমারের লেখে যাওয়া বিপুল রাজনৈতিক সাম্রাজ্যের আসল এবং একমাত্র উত্তরাধিকারী। উপেন্দ্র কুশওয়াহা গত 20 আগস্ট একটি জনসভায় ভাষণে বলেন যে আজ থেকে 20 বছর আগে যদি কেউ বাইরে থেকে বিহারে আসতেন তবে বর্তমান উন্নত বিহারকে তিনি নিজের চোখেই চিনতে পারতেন না। পাটনা স্টেশনে নামলে তিনি বুঝতে পারতেন না যে তিনি সত্যিই পাটনায় আছেন নাকি অন্য কোনো উন্নত শহরে। নীতিশ কুমার এবং কেন্দ্রে আসীন এনডিএ সরকার যৌথভাবে মিলে বিহারের যে অভূতপূর্ব উন্নয়ন করেছে তার জন্য তিনি প্রকাশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এমনকি তিনি দলের রাজ্য নেতৃত্বকে অনুরোধ করেন যাতে নীতিশ কুমার এবং এনডিএ সরকারের এই বিপুল উন্নয়নমূলক কাজের স্বীকৃতিস্বরূপ একটি আনুষ্ঠানিক ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ করা হয়। কিন্তু এত ভূয়সী প্রশংসার পরে উপেন্দ্র কুশওয়াহার আসল রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে জেডিইউ শিবিরের অন্দরে তীব্র ক্ষোভ এবং চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। জেডিইউ নেতারা তাকে অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি যেন বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার মতো অবাস্তব স্বপ্ন দেখা অবিলম্বে বন্ধ করেন। জেডিইউ এর শীর্ষ নেতৃত্বের মতে নিশান্ত কুমার বর্তমানে রাজনীতিতে অত্যন্ত সক্রিয় রয়েছেন এবং তিনি নীতিশ কুমারের একমাত্র এবং সম্পূর্ণ যোগ্য উত্তরসূরি। বাইরের কোনো নেতা এই দলীয় উত্তরাধিকার নিয়ে অহেতুক মাথা ঘামানোর কোনো আইনি বা নৈতিক প্রয়োজন নেই। নীতিশ কুমার ইতিমধ্যে তার ছেলেকে দলের রাশ অনেকটাই বুঝিয়ে দিয়েছেন এবং নিশান্ত কুমারও সেই দায়িত্ব পালনে নিজেকে অনেকটাই প্রস্তুত করে নিয়েছেন। তাই উপেন্দ্র কুশওয়াহার এই দিনের বেলায় অলিক স্বপ্ন দেখা অবিলম্বে বন্ধ করা উচিত বলে জেডিইউ নেতৃত্ব মনে করে। রাজনৈতিক মহলের মতে শুধু জেডিইউ নয়, খোদ ভারতীয় জনতা পার্টি বা বিজেপিও তাদের এই উচ্চাকাঙ্ক্ষী জোট সঙ্গীর উপর বেজায় কিন্তু ক্ষুব্ধ হয়ে উঠেছে। বিজেপি নেতারা খুব ভালো করে বুঝতে পারছেন যে আজ যদি উপেন্দ্র কুশওয়াহা নীতিশ কুমারের উত্তরাধিকার জোর বলাই দাবি করতে পারেন তবে আগামী দিনে তিনি সম্রাট চৌধুরীর মুখ্যমন্ত্রীর চেয়ারে কিন্তু ভাগ বসাতে চাইবেন এবং সুযোগ পেলে তাকে সরিয়ে নিজেই সেই পদ দখল করতে চাইবেন। মাত্র কয়েক মাস হলো সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। আর এর মধ্যেই কুশওয়াহার এই চরম আগ্রাসী এবং ক্ষমতালোভী মনোভাব এনডিএ জোটের ভিতরের সমীকরণকে চরম অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই পুরো রাজনৈতিক ডামাডোলের মধ্যে বিহারের প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দলের তরুণ নেতা তেজস্বী যাদব এক নতুন এবং ভয়ঙ্কর রাজনৈতিক বোমা ফাটিয়েছেন। তেজস্বী অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন যে জেডিইউ নেতা সঞ্জয় ঝা বর্তমানে দিল্লি
দিল্লির অঙ্গলিনী হেলনে এবং বিশেষ করে অমিত শাহের একনিষ্ঠ আজ্ঞাবহ হয়ে কাজ করছেন। অমিত শাহ দিল্লি থেকে যা নির্দেশ দিচ্ছেন, সঞ্জয় ঝা বিহারে ঠিক অক্ষরে অক্ষরে তাই পালন করছেন। তেজস্বীর মারাত্মক অভিযোগ, এই সঞ্জয় ঝা এবং দলের আরেক শীর্ষ নেতা লালন সিং মিলেই কিন্তু নীতিশ কুমারকে এক ভয়ানক রাজনৈতিক ফাঁদে ফেলেছেন। নীতিশ কুমারকে সম্মানজনকভাবে রাজ্যসভায় পাঠানোর নাম করে তাকে বিহারের সক্রিয় রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দেওয়ার যে গভীর ষড়যন্ত্র চলছে, তার মূল মাথা হলেন এই নেতারাই। তেজস্বীর এই চাঞ্চল্যকর দাবির মধ্যে ঠিক কতটা সত্যতা লুকিয়ে রয়েছে তা নিয়ে কিন্তু গোটা বিহারের রাজনীতিতে এখন জোর চর্চা এবং চুলচেরা বিশ্লেষণ চলছে। কারণ এক সময়ে এই সঞ্জয় ঝাই ছিলেন নীতিশ কুমারের সবচেয়ে কাছের মানুষ, তার বিশ্বস্ত ছায়াসঙ্গী এবং সব থেকে বড় রাজনৈতিক পরামর্শদাতা। কিন্তু ইদানিং তাকে গুজরাট লবির অত্যন্ত ঘনিষ্ঠ এবং তাদের সব থেকে প্রিয় পাত্র বলে মনে করা হচ্ছে। বিহার বিধানসভা নির্বাচনের সময় থেকে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে বিজেপি এবং জেডিইউর মধ্যে কোনো জটিল সমস্যা বা মতনৈক্য তৈরি হলে তা সমাধানের জন্য আগের মতো নীতিশ কুমার বা তার ছেলে নিশান্ত কুমারকে সামনের সারিতে দেখা যায় না, বরং বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি সঞ্জয় ঝা এবং লালন সিংকে এই রুদ্ধদ্বার বৈঠক করতে দেখা যায়। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে স্বয়ং নীতিশ কুমার যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে দিল্লি যান, তখনও সঞ্জয় ঝাকে তার ছায়ার মতো একেবারে পাশে বসে থাকতে কিন্তু দেখা যায়। সব মিলিয়ে বিহারের রাজনীতিতে একসময় প্রবল পরাক্রমশালী নেতা নীতিশ কুমারের বর্তমান অবস্থান এখন অত্যন্ত নড়বড়ে এবং শোচনীয় হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। উপেন্দ্র কুশওয়াহা কি সত্যি তার এই রাজনৈতিক আগ্রাসনের মাধ্যমে নীতিশ কুমারের তিল তিল করে গড়ে তোলা উত্তরাধিকার নিজের দখলে নিতে সক্ষম হবে, নাকি জেডিইউ এবং কুশওয়াহার মধ্যে এই ক্ষমতার লড়াই আগামী দিনে এনডিএ জোটের অস্বস্তিকেই সংকটের মুখে ফেলে দেবে? বিহারের রাজনীতির এই টানটার উত্তেজনার দিকেই এখন কিন্তু গোটা দেশের নজর কিন্তু থাকবে। বিহারের রাজনীতির এই চরম ডামাডোল এবং অস্তিত্ব রক্ষার লড়াইয়ের মধ্যেই রাজ্য সরকারের রাতের ঘুম আরও উড়িয়ে দিয়েছে পিএইচডি ডিগ্রিধারী গবেষকদের এক বিশাল এবং লাগাতার আন্দোলন। টানা 19 দিন ধরে বিহারের রাজধানী পাটনার রাজপথে আমরণ অনশনে বসেছেন উচ্চশিক্ষিত এবং মেধাবী চাকরি প্রার্থীরা। রাজ্য সরকার যখন নিজেদের রাজনৈতিক সমীকরণ মেলাতে এবং জোটের অন্তর্কলহ সামলাতে ব্যর্থ, ঠিক সেই সময়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং নিয়োগ প্রক্রিয়ার বেহাল দশার তীব্র প্রতিবাদে রাজপথে নেমেছেন শত শত পিএইচডি স্কলার। গত 22 আগস্ট তারা নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে লোকভবন অভিযানের ডাক দিয়েছিলেন। বীর কুনওয়ার সিং পার্কের কাছে অবস্থিত আর ব্লক মোড়ে যখন বিশাল সংখ্যক ক্ষুব্ধ বিক্ষোভকারী একজোট হন, তখন সেই উত্তাল পরিস্থিতি সামাল দিতে প্রশাসন বিপুল সংখ্যক সশস্ত্র পুলিশ বাহিনী এবং র্যাস মোতায়েন করে। গোটা এলাকা ডাবল লেয়ার লোহার ব্যারিকেড দিয়ে সম্পূর্ণ ঘিরে ফেলা হয়, যাতে বিক্ষোভকারীরা কোনোভাবেই লোকভবনের দিকে অগ্রসর হতে না পারে। কিন্তু নিজেদের ভবিষ্যতের প্রশ্নে আন্দোলনকারীদের ক্ষোভ এতটাই তীব্র এবং বাঁধ ভাঙা ছিল যে তারা পুলিশের কোনো বাধাই কিন্তু মানতে চায়নি। তারা সেই বিশাল ব্যারিকেডের উপর উঠে পড়েন এবং তা ভেঙে জোরপূর্বক সামনের দিকে এগিয়ে যাওয়ার পরিয়া চেষ্টা করেন। এর ফলে মোতায়েন থাকা বিশাল পুলিশ বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে এক ব্যাপক এবং ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়, ধস্তাধস্তি শুরু হয়। এই বিশাল ছাত্র আন্দোলনের মূল এবং প্রধান দাবি হলো বিহারের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে যে জাতীয় নিয়ম রয়েছে তা কঠোরভাবে এবং সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পালন করতে হবে। নিয়োগের বয়সসীমা অবিলম্বে বৃদ্ধি করতে হবে এবং রাজ্য সরকার নিয়োগের ক্ষেত্রে নিজেদের মতো করে যে নতুন এবং বৈষম্যমূলক নিয়মাবলী নিয়ে আসছে তা অবিলম্বে বাতিল করতে হবে। রাজ্যের বিভিন্ন বিরোধী রাজনৈতিক নেতা এবং শক্তিশালী শিক্ষক সংগঠনগুলো এই আন্দোলনকে প্রকাশ্যে পূর্ণ সমর্থন জানাতে শুরু করেছে। এর ফলে বিজেপি এবং জেডিইউ পরিচালিত জোট সরকারের জন্য কিন্তু রাজনৈতিক ও সামাজিক চাপ ক্রমশ বেড়ে চলেছে। এই আন্দোলন কিন্তু বিহারের তথাকথিত ডাবল ইঞ্জিন সরকারের জন্য এক বিশাল এবং অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে। এবার নজর রাখা যাক জাতীয় রাজনীতির সেই খবরের দিকে যা খোদ কেন্দ্র সরকারকে অস্বস্তিতে ফেলেছে। দিল্লির ঐতিহাসিক যন্ত্রমন্ত্রে শুরু হওয়া দেশব্যাপী ছাত্র আন্দোলনের বেশ হয়তো আপাত দৃষ্টিতে এখন কিছুটা স্তীমিত হয়েছে বলে মনে করা হচ্ছে, কিন্তু তার সুদূর প্রসারী প্রভাব আজও গোটা দেশের কোনায় কোনায় সমানভাবে অনুভূত হচ্ছে, এমনটা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। যন্ত্রমন্ত্রের এই ঐতিহাসিক এবং অভূতপূর্ব আন্দোলনের সময় কেন্দ্র সরকারকে প্রবল রাজনৈতিক এবং সামাজিক চাপের মুখে পড়তে দেখা গিয়েছিল। দেশের যুব সমাজ যেন তাদের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে সরকারকে আকরি করতেই বাধ্য করেছিল তাদের সমস্ত দাবি মেনে নিতে। সব থেকে বড় এবং চাঞ্চল্যকর খবর হলো কেন্দ্রীয় সরকারের এই চরম রাজনৈতিক দুঃসময়ে তাদের
তাদের দীর্ঘদিনের আদর্শগত অভিভাবক এবং পথপ্রদর্শক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসও আর তাদের পাশে দাঁড়ায়নি। উল্টে আরএসএস খোদ মোদী সরকারকে তাদের যাবতীয় কাজকর্ম, নীতি নির্ধারণ এবং প্রশাসনিক দক্ষতার উপর এক বিরাট বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। যদ্দর মত্তরের এই সুবিশাল আন্দোলন নিয়ে বিরোধী দলগুলো তো প্রথম থেকে সরকারকে তুলোধনা করে আসছিল, কিন্তু এবার খোদ আরএসএস এর মতো সংগঠনের প্রকাশ্য সমালোচনা সরকারের রাজনৈতিক অস্বস্তি কিন্তু বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সংঘের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে অত্যন্ত স্পষ্ট ভাষায় সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে যে দিল্লির যন্তর মন্তরের এই স্বতঃস্ফূর্ত ছাত্র বিক্ষোভ কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা নয়, বরং দেশের সামগ্রিক প্রশাসনিক ব্যর্থতা এবং সিস্টেমিক ফেলিওর বা গোটা ব্যবস্থার চরম ব্যর্থতারই চূড়ান্ত প্রমাণ। আরএসএস এর বরিষ্ঠ নেতা CR মুকুন্দ সম্প্রতি আয়োজিত একটি 3 দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমন্বয় কমিটির বৈঠকে শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অত্যন্ত কড়া ভাষায় বলেন যে এই বিশাল বড় আন্দোলনকে শুধুমাত্র দুর্নীতির একটি সাধারণ ঘটনা হিসেবে দেখলে তা সরকারের জন্য চরম আত্মঘাতী ভুল হবে। তিনি দেশবাসীকে এবং সরকারকে স্পষ্ট করে দেন যে দেশ জুড়ে বর্তমান বিভিন্ন ব্যবস্থায়, বিশেষ করে শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে প্রচুর মারাত্মক ত্রুটি রয়েছে এবং এই ত্রুটিগুলো দ্রুত দূর করার জন্য সরকারকে অবিলম্বে অত্যন্ত কঠোর এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। মুকুন্দ অবশ্যই এটাও বলেছেন যে শুধুমাত্র রাস্তায় নেমে ভাঙচুর বা নয়রাজ্য সৃষ্টির মাধ্যমে কোনো স্থায়ী পরিবর্তন আনা সম্ভব নয়, কিন্তু যুব সমাজের এই তীব্র ক্ষোভের পিছনে যে গভীর এবং পুঞ্জীভূত বঞ্চনার কারণগুলো লুকিয়ে আছে সেগুলোকেও কিন্তু কোনোভাবে অস্বীকার করার উপায় সরকারের কাছে নেই। নিট কেলেঙ্কারি বা লাগাতার পেপার ফাঁসের মতো লজ্জাজনক ঘটনাগুলো দেশের যুব সমাজের মনে বর্তমান ব্যবস্থার প্রতি এক চরম অনাস্থা এবং হতাশা তৈরি করেছে। শিক্ষা, কর্মসংস্থান এবং দেশের বর্তমান আর্থসামাজিক পরিস্থিতির মতো বিষয়গুলো একে অপরের সঙ্গে অত্যন্ত গভীরভাবে ওতপ্রোতভাবে জড়িত এবং এই মৌলিক সমস্যাগুলো দ্রুত এবং স্থায়ী সমাধান না হলে যুব সমাজের হারিয়ে যাওয়া বিশ্বাস আর কোনো দিনই কিন্তু ফেরানো সম্ভব নয় বলে মনে করছে। এর আগে খোদ সংঘের প্রধান মোহন ভাগবত সরকারকে সরাসরি এবং কড়া ভাষায় উপদেশ দিয়েছিলেন যে অহংকার ছেড়ে ছাত্রদের সঙ্গে অবিলম্বে কিন্তু খোলামেলা আলোচনায় বসতে হবে এবং একমাত্র শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই এই গভীর সংকটের সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে। যখন ছাত্রদের ক্ষোভ চরম আকার ধারণ করে এবং গোটা দেশ জুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে, তখন পরিস্থিতি সামাল দিতে স্বয়ং মোহন ভাগবত নিজেই ময়দানে নামেন এবং ছাত্রদের ক্ষোভ প্রশমিত করতে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের এক বিশাল উদ্যোগ গ্রহণ করেন। অথচ সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এর ঠিক কিছুদিন আগেই সংঘেরই বেশ কয়েকজন নেতা এই যন্তর মন্তরের আন্দোলনকে সরাসরি দেশ বিরোধী এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে কিন্তু একা দিয়েছিলেন, কিন্তু পরিস্থিতি বিবেচনা করে এখন তাদের সুর কিন্তু সম্পূর্ণ বদলে গেছে। সংঘ এখন খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে যে বর্তমান সরকারের নীতি এবং কর্মপদ্ধতির প্রতি দেশের তরুণ প্রজন্মের ক্ষোভ কতটা গভীর এবং মারাত্মক আকার ধারণ করেছে। আরএসএস সরকারকে চরম কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে যে তরুণদের দ্রুত ন্যায় বিচার পাইয়ে দিতে এবং সরকারের প্রতি তাদের সম্পূর্ণ হারানো আস্থা ফিরিয়ে আনতে কিন্তু অবিলম্বে উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, অন্যথায় এই ফল ভুগতে হবে। এরই মধ্যে জাতীয় রাজনীতিতে ককরোচ জনতা পার্টি বা সিজেপি দেশ জুড়ে সরকারি স্কুলগুলোর বেহাল এবং জরাজীর্ণ দশা শোধরাতে এক বিশাল স্কুল ঠিক করা অভিযান শুরু করেছে, যা সরকারের মাথা ব্যথা কিন্তু আরো বাড়ি পেয়েছে বলে মনে করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে থাকা সরকারি স্কুলগুলোর করুণ চিত্র এখন প্রতিদিন সংবাদ মাধ্যমে উঠে আসছে। ঠিক এই সুযোগকে কাজে লাগিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও পেপার ফাঁসের ঘটনাকে সরাসরি সিস্টেম্যাটিক ফেলিওর বা প্রাতিষ্ঠানিক ব্যর্থতা বলে তোপ দাগছেন। তিনি অত্যন্ত কড়া ভাষায় পরিসংখ্যান তুলে ধরে বলেছেন যে গত 10 বছরে দেশে মোট 152টি পেপার ফাঁসের মতো ভয়ানক ঘটনা ঘটেছে এবং এর ফলে প্রায় 7 কোটি নির্দোষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ চরম অন্ধকারের মুখে পতিত হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ পর্যন্ত এর সঙ্গে জড়িত কোনো মূল পান্ডা বা দোষীকে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি। এখন দেখার বিষয়ে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায়। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।